তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? মাদারের বাচ্চা। আমাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা যদি কোনো কারণে হয়ে যায় বা সেটা পরিকল্পনা করে করা হয়, সে ঘটনার পরে আমাদের মুখ্যমন্ত্রী সেখানটায় হাজির হয়ে যান এবং হাতে একটা মাইক নিয়ে তিনি অনেক রকম বাচ্চালামি বকতে থাকেন, তবে ওটার কোনো পরিকল্পনা নিয়ে উনি যান না। তো একটা জিনিস হচ্ছে কি, আমাদের মুখ্যমন্ত্রী তিনি ভাবেন যে সব জায়গায় তার কথা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। আজকে কিন্তু একটা বড় ছোট ধরনের ব্লান্ডার হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর মুখের উপরে কেউ একজন কথা বলেছে। তো চলো আমরা সেই কথাটা শুনবো, আর মুখ্যমন্ত্রীকে সে কীভাবে অপমান করেছে সেটাও দেখবো, আর এই মুখ্যমন্ত্রী যে কতটা ঢপের চপ ভাজতে ওস্তাদ সেটা নিয়েও আজকে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो। তোমরা সবাই জানো যে খিদিরপুরে একটা বাজারে আগুন লেগেছে, যেখানে মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে ছুটে গেছেন, কিন্তু দমকল তারপরে এসে পৌঁছেছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এতটাই ফাস্ট যে তার আর যে কর্মকর্তারা আছে দমকল মন্ত্রী তিনি পৌঁছতে একটু দেরি করেছেন। তো বাজারে যখন আগুন লাগে, সেখানকার যে স্থানীয় যারা ব্যবসায়ীরা আছেন তারা যখন পুলিশকে ফোন করে 100-তে, তখন পুলিশ ফোন ধরেনি। তো তার অনেকক্ষণ পরে তারা নিজের চেষ্টায় মোটামুটি দমকল বাহিনীর সাথে যোগাযোগ করতে চেষ্টা করে, তারপরে দমকল আসে। তো এখানটায় পুলিশের ভূমিকা যে আর পুরো অপরিসীম, পুলিশ এখানটায় পুরো নিজের জীবন বাজি রেখে কাজ করেছে, তাই জন্য পুলিশকে একটা চোরা স্যালিউট জানাই। তো আমাদের মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে ডায়লগ বাজি শুরু করেছিলেন। তো এই ডায়লগ বাজি করতে করতে একটা মানুষ কিছু কথা বলে ওঠে। তো চলো সে কথাটা কি আমরা একটু শুনে নিই। হ্যাঁ, তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? তো এই জায়গাতে একটা জিনিস প্রমাণিত হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ আর কতটা অভদ্র আর কতটা ব্যর্থ, সেটা হচ্ছে এই মানুষগুলো প্রমাণ করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে তার যে রব ছাড়তে তিনি চলে যাবেন, তার সেই রবগুলো সবাই শুনতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনবে। তো মানুষ তার যখন পেটে টান এসছে তখন সে বলেছে। তাছাড়া আমাদের সাদা মনে একটা কালো প্রশ্ন আছে, সেই প্রশ্নটা শুনলে আবার দিদিমণির মাথা ফাতা না কি সব গরম হয়ে যায়। তো কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখানটা মাইক নিয়ে একটা কথা বললেন যে তোমাদের জন্য আলাদা একটা জায়গায় টেম্পোরারি একটা দোকান তৈরি করে দেওয়া হবে, একটা বাজার তৈরি করা হবে। তো আমাদের কালো প্রশ্নটা এটাই যে আগুন লাগার আগে কি মুখ্যমন্ত্রী তাদের জন্য জায়গা ঠিক করে রেখেছিলেন? তো যদি তিনি ঠিক করে রেখেছিলেন তাহলে আগুনটাও তো নিশ্চয়ই উনি লাগিয়েছেন, তা না হলে তিনি বাজারটা কি করে ঠিক করলেন? দেখো গাড়িতে আস্তে আস্তে তো কথা হয় না যে এখানটায় বাজারটা কি করে পুড়েছে কি হয়েছে, তাদের জন্য আলাদা একটা নির্বাচন দেওয়ার ব্যবস্থা হোক। তো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানতেন যে আগুনটা কে লাগিয়েছে। কে ভাই তুমি? ও কেউ না দিদি, ও কেউ না, ও হচ্ছে বিজেপির লোক। তো বিজেপির লোক যখন, তো সেই জন্য তোমার পেছনে লাগছে, বা ও সিপিএম এর লোক হতে পারে, বা যে চাকরি হারা কোনো শিক্ষক তার বাবা হতে পারে, সে দোকান দিয়েছে। সবসময় কিন্তু দিদির মুখের উপরে কথা বলে দিদি কিন্তু ঠাঁটিয়ে দুটো চড় মারবে, তোমার বাপের নাম ভুলিয়ে দেবে। তুমি চুপ করে থাকবে, তুমি খেতে পারছো না, তোমারটা তুমি বুঝে নেবে, এখানে সরকারের কোনো দায় নেই। আর মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা কান খুলে শুনবে, কারণ দিদি ক্ষমতায় আছে, পুলিশও দিদির হাতে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে পুলিশের সিপি, মারবে এমন না আর খুঁজে পাওয়া যাবে না তোমাকে। আমি এখন কি করব? এ ভাই, সো হোয়াট, তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না, ওরা ইমিডিয়েট করবে। সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেবো। তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো। একটা জিনিস হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মুখে যেটা বলে আর যেটা কাজে করে তার ভেতরে অনেক ফারাক আছে। কারণ ওখানে দাঁড়িয়ে 5 সেকেন্ডে একটা কথা বলে দিল যে এটা এখানটায় সরিয়ে দেবো, ওইখানে একটা দোকান করে দেবো, ওই দোকানটা নিয়ে এসে এখানে লাগিয়ে দেবো, তোমাদেরকে ওখানে দিয়ে দেবো, 50,000 দিয়ে দেবো, 1 লাখ দিয়ে দেবো, দিয়ে সব হয়ে যাবে, তোমাদের জীবন আবার খুশিতে ভরে যাবে। তো এটা বলতে যখন 5 সেকেন্ড লেগেছে, তখন ওই লোকটা জিজ্ঞাসা করেছে যেটা কতদিনে হবে। তখন মুখ্যমন্ত্রী রেগে গেছে, আরে ভাই তোকে বলছি সেটা শোন, তারপর আমি চলে গেলে তোদের সব গেল, আর আমার দেখা পাবি না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দিদির জন্য এই গানটাই গাইতে হবে লাস্টে, আর কোনো করার নেই। কারণ দিদি যা স্বৈরাচারী শাসন ব্যবস্থা শুরু করেছে যে সে নিজে একাই বলবে, কারোর কোনো প্রশ্নের উত্তর দেবে না। আর তার সাইডে যে চেড়ি চামুন্ডি অবৈধ সন্তানগুলো আছে ওরা বলছে এই ভাই চুপ কর, তোরা কেন কথা বলছিস, দিদি যেটা বলছে সেটা শোন না, কেন তোরা এরকম মাতামাতি করছিস? কি করলি তুই? सबका बात है, आपका अकेला नहीं है। बात यह है कि टेम्पोररी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका
हम कर देंगे। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর সুনামি এই দুটো জিনিসের উপরে টোটালি ভরসা নেই। যখন যেখানে এসে দাঁড়াবে সেই জায়গাটা পুরো ধূলিসাৎ হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন এই জায়গাটা এসছে, এই জায়গাটা তো ধূলিসাৎ হবেই, বা এই জায়গাটা সাফ সাফাই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এরপরে যে মানুষগুলো যারা কাজ করে খেত ওখানটায়, যাদের দোকান ছিল, তারা আর দোকান আদৌ ফিরে পাবে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের বেলায় বলেছিল যে আমরা সব কিছু তাড়াতাড়ি করে দেবো, তোমাদের জন্য আমাদের সরকার সময় ব্যতীত, আমাদের ভুলের জন্য কিছু হয়নি, সিপিএম বিজেপির ভুলের জন্য হয়েছে। তো সেখানটায় বলেছিল যে আমি সব করে দেবো, আমি তোমাদের রক্ষা করতাম, আমি তোমাদের বিধাতা। এখানটাও দিদি বলছে যে আমি তোমাদের জন্য জায়গা আগে থেকে ঠিক করে রেখেছি, আগুন আমি লাগিয়েছি, এবং আমি তোমাদেরকে পুনর্বাসন দেবো, আমি তোমাদের জন্য দোকান তৈরি করে দেবো, মাত্র কটা দিন সময় লাগবে। তো সব কিছু দিদি বলে দিয়েছে। তারপরে যখন আবার নেক্সট টাইম নবান্নে বসে প্রেস মিট করবে, তখন বলবে দেখো এই টাকাটা নিয়ে হাইকোর্টে কেস হয়ে গেল, আমরা তো দিতে চেয়েছিলাম, কিন্তু দেখো সিপিএম বিজেপি করতে দিল না। তো দিদির সব কিছু ডায়লগ এগুলো সব আমাদের মুখস্থ হয়ে গেছে, আর তুমি যে কি করবে সেটা আমরা ভালো করেই জানি। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है, लेकिन आप भी ध्यान रखिए, जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे, कोई खतरनाक कुछ ना हो, ये आप लोगों को भी देखना कर्तव्य है, हमारा भी है, आपको भी है। এবারে তো দিদি সিপিএম বিজেপিকে দোষ দিতে পারলো না। এবার যারা দোকান করেছিল দিদি এবার তাদের দোষ দিচ্ছে। তো ওটা একটা পৌরসভা এলাকা, তো পৌরসভা এলাকাতে ওটা দেখার দায়িত্ব কার? মিউনিসিপ্যালিটির, যে কে কোথায় দোকান করছে, কার ফায়ার ব্রিগেডের তাকে জানিয়ে তার সার্টিফিকেট নিয়ে করেছে, বা তার দোকানে ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে কিনা, সেগুলো সব এগুলো দেখে তারপরে দোকান একটা করতে দেয়। তো দিদির যারা আঙ্গু পাঙ্গু সাঙ্গু আছে তাদেরকে 500 টাকা, 1000 টাকা কি 2000 টাকা গুঁজে দিলেই তুমি দোকান করতে পারবে। তারপরে তোমার দোকান পুড়ে গেল, তোমার দোকান ছড়ে গেল, যা হবে হয়ে যাক, দিদি কিন্তু তার দায় নেবে না। এখন পুরো দায়টা তোমাদের উপরে দিয়ে দিচ্ছে। আর পশ্চিমবঙ্গের যে দমকল মন্ত্রী, তিনি এখন বিজেপি থেকে তৃণমূলে কজন এসছেন, সিপিএম থেকে তৃণমূলে কজন এসছেন, কংগ্রেস থেকে কজন সিপিএমে এসছেন, কংগ্রেস থেকে কজন তৃণমূলে এসছেন, এগুলো নিয়েই তিনি ব্যস্ত আছেন। তিনি তার কলকাতার যে দমকল ব্যবস্থা সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আর একজন আছেন যিনি কখনো রাম, কখনো রাবণ, কখনো আল্লাহ, কখনো পীর বাবা, অনেক কিছু হয়ে যান, তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। তার মিউনিসিপ্যালিটি যে কী করে চলছে সে ভগবান, আল্লাহ আর মমতা ব্যানার্জি, এই তিনটে মানুষই জানে। ভগবান তো হাত তুলে নিয়েছে, কারণ খালি মমতা ব্যানার্জি যিনি আল্লাহ তাআলার আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছেন, তার হাত একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উপরে আছে। তাই হিন্দুদের দোকানগুলোই পুড়েছে, আর ওখানে মুসলিমদের একটাও দোকান নেই। এই জন্যই তাদেরকে সরানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল আর কি। अरे पहले प्राइवेट था, अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे। जिंदगी को बचाइए। ये जो धुआं आता है ना, स्मोक होता है, इसमें सांस कष्ट हो सकता है। দিদির একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যেটা একদম আমি যেটা পছন্দ করি, সেটা হচ্ছে যে দিদির যে টেড়া বেঁকা হিন্দি, বা দিদির মূর্খামির যে পরিচয়, দিদি যে সেরকমভাবে যে টেড়া বেঁকা করে হিন্দি বলে, সেই হিন্দিটা আবার নিজেই ট্রান্সলেট করে বাংলায় বলতে থাকে। একটা খুব ভালো গুণ এটা। মানে আমি দিদির প্রশংসা না করে পারছি না যে দিদির হিন্দি, এই হিন্দিটা যে শুনেছে তার কান থেকে রক্ত পড়েছে। আর দিদি একদিন বলেছিল আসুক তো কোন ভাষায় তর্ক করতে চায়, আমি করতে রাজি আছি। তো এই সেই দিদি যে হিন্দিটাই বলতে পারে না, হোগা, হোগে, হেগে, কত কি বলে দিচ্ছে, কোনো ঠিক ঠিকানাই নাই মারা। আপনাদের সবাইকে বলবো, যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভে না যাবে, আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক। কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে। অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক। জলের যদি কোনো প্রবলেম হয়, দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো। না না, ভগবানের আশীর্বাদে জলের অভাব নেই। আমাদের যে গঙ্গা নদী বয়ে গেছে, ওখান থেকে জল তুলে এনে ওখানে ঢালবে। তো কারণ ওই জায়গাটা শুদ্ধ করতে হবে। তুমি এসেছিলে তো, তাই ওই জায়গাটা পুরো অপবিত্র হয়ে গেছে। ওই জায়গাটা গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে তারপরে ওখানে নতুন করে আবার চোরেদের কারখানা সৃষ্টি হবে। ওখানটা আবার তৃণমূলের যারা ক্যাডাররা আছে ওরা দোকান পাবে, যারা সাধারণ মানুষ তাদেরকে যে ওই জায়গায় দোকান দিয়েছে এবার তারা ওই জায়গাতেই থাকবে। अरे भगवान। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। हम लोग सिलेंडर घर में ले आता है, काम पे लगाता है, लेकिन कभी टेस्ट नहीं करता है। एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है, इसमें दिक्कत हो जाता है। इसको बारे में भी आप लोग ख्याल रखो। এখানটায় আমাদের দিদি আমাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছে যে আপনা গাঁড় খুদ মার ভালো। তো তোমরা সবকিছু টেস্ট করে, তোমরা সবকিছু চেক করে সবকিছু তোমরাই করবে। তোমরা বলবে আমরা একাই 100, কারণ আমাদেরকে দিদি বলেছে আমরা সবকিছু চেক করে নিয়েছি। তো মিউনিসিপ্যালিটিকে আর কিছু দেওয়ার দরকার নেই। খিদিরপুরে এই জায়গাটায় বহু দোকান আছে, প্রায় 1200, 1300, 1400 মতো দোকান আছে যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তো তৃণমূলের একটা অংশ আছে যারা এই দোকানগুলো থেকে তোলাবাজি, চাঁদাবাজি, গ্রুপবাজি করে। তো সেই টাকা নিয়ে ওরা সব পুজো আচ্ছা, মাল মূল এইসব তাদের চলে। তো এখন তৃণমূল যদি ওই বাজারটা কোনো মতে করতে না পারে, তো তৃণমূলের ভোট কমে যাবে, বা তৃণমূলের যে এই যে নেতা মন্ত্রীরা এখানে এসছেন তাদের মান সম্মান থাকবে না। তো ওখানটায় বাজার হবে কি একটা বিল্ডিং হবে সেটা আমরা জানি না। তো তাদেরকে যে আলাদা জায়গায় শিফট করার কথা বলা হয়েছে, ওটাও আদৌ সম্ভব কি সম্ভব নয় সেটাও দিদি জানে ভালো করে। আমরা শুধু একটা জিনিস জানি
যে এখানটায় কোনো একটা জায়গায় কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর হাতে মাইক থাকবেই। এর আগে যখন উল্টো ডাকাতে দোতলায় আগুন লেগেছিল তখনও দিদি বলেছিল যে মাইক নিয়ে আমাদের সব মনে আছে দিদি। খুশি হলাম তোমার কথা শুনে। এখন তৃণমূলের যে বিজ্ঞ বিচিরা বা তাদের যে মুখপাত্ররা এইসব কুণাল ঘোষ, তারপরে তোমার দেবাংশু ভট্টাচার্য, সায়নী ঘোষ, এইরকম যারা যারা নেতা নেত্রীরা আছেন তৃণমূলের মুখপাত্ররা, ওনারা এখন কোনো কিছু কথা বলবেন না। কিন্তু পুনেতে যে ব্রিজ ধ্বংস হয়েছে, পুনেতে যে ব্রিজ ভেঙে পড়েছে বা এই হেলিকপ্টার যে ভেঙে পড়েছে কেদারনাথে, সেগুলো নিয়ে এনাদের মাথা ব্যথা প্রচুর পরিমাণে আছে। পশ্চিমবঙ্গে এমনিতে তো অর্থনীতির হালত বহুত খারাপ, তারপরে যে 1300 মানুষের যে দোকানের যে অল্প স্বল্প সামগ্রী ছিল, সেই সামগ্রীগুলো সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন বিজ্ঞ বিচিরা সব কাঁথার তলায় ঢুকে গেছে, নাহলে শাড়ির তলায় ঢুকে গেছে। ওরা আবার এই দোকানগুলো হয়তো কোনোদিন যদি তৈরি হয় মায়ের আশীর্বাদে, আদৌ তো মায়ের আশীর্বাদ আমাদের উপরে নেই, তাই হবে না। তো যদি হয় তাহলে এই বিজ্ঞ বিচিরা আবার আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা করে দিয়েছি, এটাই বলতে আসবে। দেখো हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। তো পশ্চিমবঙ্গে মানুষ ট্যাক্স দিচ্ছে, মুখ্যমন্ত্রী ধার করছে, ধার করে যত টাকা আসছে, কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটে গেলে যে 1300 দোকানিকে টাকা দেবে 1 লাখ টাকা করে, মানে তোমরা ভাবতে পারছো 130 কোটি টাকা। এগুলো তার উপরে আবার তাদেরকে দোকান করে দেওয়া হবে, আবার যাদের একটু একটু ক্ষতি হয়েছে তাদের সব মালপত্র কেনারও টাকা দেওয়া হচ্ছে। মানে টাকাগুলোকে কীভাবে বেলানো হচ্ছে? ওদের দোকান পুড়েছে, ওরা এতদিন ব্যবসা করেছে, ওরা লাভ করেছে, সাধারণ মানুষ যারা ওদের থেকে কিনে খাচ্ছে আবার তাদের টাকা দিয়ে ওদের দোকান করে দিতে হবে। মানে কী ধরনের মেন্টালিটির মানুষেরা! একটা বাচ্চা মেয়ে যখন পড়ে পড়ে কাতরে যাচ্ছিল, অস্মিকা দাস নামে, তাকে কিন্তু সরকার সাহায্য করতে যায়নি। বা পশ্চিমবঙ্গের কোনো মানুষ যদি কোনো হসপিটালে তাদের চিকিৎসা না হয়, তাদেরকে যদি বড় কোনো নার্সিংহোমে প্রেফার করতে হয়, তখন পশ্চিমবঙ্গের মাননীয়ার কাছ থেকে একটা টাকাও বেরোয় না। যখন পশ্চিমবঙ্গে কোনো কিছু একটা ডিজাস্টার আসে, তখন পশ্চিমবঙ্গের মাননীয়ার অ্যাকাউন্ট থেকে একটা টাকা বেরোয় না, তখন কেন্দ্রের কাছে হাত পাততে হয়। তখন কেন্দ্র কিছু টাকা দিলে তা থেকে 25% টাকা খরচা করে আর 75% টাকা নিজেদের পকেটে ভরে মোটামুটি ওরা নিজেদের স্বার্থটা নিজেরা বুঝে নেয়। তো এইরকম তো চলছে পশ্চিমবঙ্গের অবস্থা। আজকে এই বাজারগুলোতে আগুন কেন লাগলো? যারা দমকল বাহিনী আছে তাদের কাছে কোনো ইনফরমেশন নাই। কলকাতা পুরসভা, যেটা আমাদের হাকিমবাবু চালাচ্ছেন, আল্লাহর আশীর্বাদে যার জন্ম, তো সেই হাকিমবাবু যে আমাদের পুরসভা চালাচ্ছেন, তার কাছে কোনো রকম কোনো কিছুই তাদের ইনফরমেশন নেই। দোতলার উপরে রেস্টুরেন্ট হচ্ছে, সেটাই আগুন লাগছে, এখানটায় বাজারে আগুন লাগছে। তো সে কী করতে বসে আছে? ওটাকে চেয়ার থেকে নামিয়ে মোটামুটি রাস্তায় ছুঁড়ে ফেলা উচিত, কারণ ওর মতো মানুষ দরকারই নাই পশ্চিমবাংলায়। সবসময় বড় বড় ডায়লগবাজি করে, ওর ডায়লগবাজি সবাই শুনতে পছন্দ করে না। এটা মাতাল আর কিছুই নয়। कौन है ये लोग, कहाँ से आते हैं? পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে, কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার, সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। পশ্চিমবঙ্গে যত টাকা ফালতু কাজে ইউজ হচ্ছে বা ফালতু লোকেদের পেছনে খরচা করা হচ্ছে, সেই সব টাকা যদি পশ্চিমবঙ্গের শিক্ষার পেছনে খরচা করা হতো, কারণ শিক্ষাতে সবথেকে কম বিনিয়োগ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মাতঙ্গিনী মমতা ব্যানার্জি। তো তিনি শিক্ষাতে যদি বিনিয়োগ করতেন, তাহলে পশ্চিমবঙ্গের ছেলেপুলে একটু শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যান্য রাজ্যে যেত কাজ করতে, কারণ পশ্চিমবঙ্গে তো কাজ নেই। যদি অন্য রাজ্যে যায় তো সেখানে একটু ভালো কাজ পেত। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এইসব জায়গার লোকেরা তো লেবার খাটতে যাচ্ছে গুজরাটে, সুরাটে। তো তাদের জন্য কিছু করে তুমি মোটামুটি একটু কিছু করো। তুমি কার দোকান পুড়ে গেছে, কার ঘর ভেঙে গেছে, কে মারা গেছে, কার বউ বিধবা হয়েছে, তাকে টাকা দিচ্ছ। টাকাগুলো কি তোমার বাপের, না তোমার বাপ ঠাকুর দেখানে ইনকাম করে রেখে গেছিলো যে তুমি বিলিয়ে বেড়াচ্ছ? না ভোট পাওয়ার আশা? 26-এর সামনে ভোট আছে, সেই ভোটের জন্য 1300 পরিবারের তো এতগুলো লোক হবে তুমি ভেবে নিয়েছো, তাই ওদেরকেও টাকা দিচ্ছ। মানে তোমার মেন্টালিটিটা এত পরিমাণে খারাপ, নিজেকে নিচে জানো কি করছো। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। বামফ্রন্ট সরকার যখন গেছিল তখন নাকি পশ্চিমবঙ্গের যে রাজকোষ আছে ওখানে কিছু টাকা রেখে যায়নি। তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন 15 বছর ধরে শাসন করলেন, তিনি মনে হচ্ছে অনেক অনেক টাকা রেখে যাবেন। তার যে কথাবার্তা, তার যে উদারতা, তিনি যে এত এত টাকা বিলিয়ে বেড়াচ্ছেন, তিনি যখন যাবেন এরপরে যদি কোনো সরকার আসে বা আসবে, সে সরকারের জন্য তিনি অনেক কিছু রেখে যাচ্ছেন। ধার করা জিনিসপত্র রেখে যাচ্ছেন, খারাপ রাস্তা রেখে যাচ্ছেন, শিক্ষার গাঁড় মেরে দিয়েছেন, আর 100 দিনের কাজের টাকা চুরি করেছেন। এরকম অনেক কিছু তার কীর্তি আছে। 26,000 লোকেরা যে রাস্তায় বসে আছে, ওরা রাস্তাতেই বসে থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এখানটায় আগুন লেগেছে, তিনি চলে এসেছেন। শিক্ষকেরা যে আমরণ অনশনে বসে আছে, ওখানটায় যাওয়ার ওনার সময় নেই। তো এনার স্বার্থপরতা সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। আর ইনি যে কতটা পরিমাণে নিজ স্বার্থে বিশ্বাসী সেটা সবাই জানে। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।